আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার, সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের 11তম ক্লাসে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা 1000 প্রশ্ন সমাধান করছি। সেই 1000 প্রশ্নের মধ্যে আজকে আমরা 351 থেকে 385 নম্বর প্রশ্ন সমাধান করব এবং পর্যাপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ সহ। শুধু সমাধান করলেই হবে না, আমাদের এই প্রশ্নগুলো, ব্যাখ্যাগুলো, উত্তরগুলো সবগুলো মনে রাখতে হবে এবং ফাইনালি যখন আপনি এই প্রশ্নগুলো পরীক্ষায় যখন আসবে সেগুলোর সঠিক উত্তর দিতে পারেন, তারপরে একটা ভালো আপনার কাঙ্ক্ষিত চাকরিটা আপনার জন্য যখন হয়ে যাবে, চাকরির ব্যবস্থা যদি আপনি করে ফেলতে পারেন, তখনই আমাদের সার্থকতা এবং আপনার সফলতা, আপনারও সার্থকতা। তো চলুন দেরি না করে শুরু করব আজকের ক্লাস। এবং কে কোথা থেকে মানে যুক্ত হয়েছেন সেটা জানাবেন, প্রশ্নের নাম্বার দিয়ে আনসারগুলো জানাবেন, সাথে সাথে আরও যে বিষয়গুলো জানাবেন যে এই যে প্রশ্ন আপনি পড়ছেন সেগুলো কি মনে রাখতে পারছেন কিনা বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলোও জানাবেন। আমি ক্লাসের ভিতরে খুব বেশি কমেন্ট পড়ব না, বাট ক্লাস শেষে আপনাদের কমেন্টগুলো যথারীতি দেখব ইনশাআল্লাহ। তাহলে শুরু করি আজকের ক্লাস, যেখানে আমরা 11 নম্বর ক্লাস করব এবং আজকে আমাদের শেষ প্রশ্নের নাম্বার হচ্ছে 385। 385তে গিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর প্রশ্নে আপনার জন্য কি থাকছে? আচ্ছা, একটা কমেন্ট পড়লাম আমি, নীরব হোসেন মিম বলছেন যে মনে থাকছে না। আসলে মনে থাকবে না, এটাই তো পড়ার ধর্ম, তাই না? আপনি একবার পড়ে যদি সব মনে রাখতে পারতেন তাহলে তো আপনি শুধু বিসিএস ক্যাডারের মতো ছোট, বা বিসিএস ক্যাডার বা বাংলাদেশে যে চাকরি, এমন ছোট পেশায় কেন থাকবেন? আপনার তো বিশ্ব জয় করে ফেলার কথা। আসলে এটা মানে প্রকৃতিরই নিয়ম, সব মনে থাকবে না, কিন্তু অধিকাংশ মনে থাকবে। আর মনে রাখার জন্য বারবার আপনাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নেই। কোনো ওষুধ বা কোনো তাবিজ কবজ, কোনো মানে ঝাড়ফুঁক কিছুই নেই। হ্যাঁ, এটা মনে রাখার কোনো এরকম কোনো ব্যবস্থা নেই পড়া ছাড়া। তাহলে 1 নম্বর প্রশ্ন, আমাদের আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন, যেটা আমাদের ধারাবাহিকের 351 নম্বর প্রশ্ন। তো আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? প্রশ্নটি এটি, আর্যদের আদি বাসস্থান কোথায়? আমরা যখন সাধারণ জ্ঞানের বা বাংলায় এই টপিকটি আছে, বাঙালিদের উৎপত্তির ইতিহাস, এই টপিক থেকে আমি আগেও আপনাদের প্রশ্ন পড়িয়েছি। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছিল অস্ট্রিক থেকে। বাঙালি জাতির বর্তমান যে অংশ, তার মধ্যে 60% অস্ট্রিক থেকে এসেছে, এগুলো পড়িয়েছিলাম। তো সেখানেই বলেছিলাম আর্য অনার্য নামে দুটি মূল জাতি থেকে বাঙালি জাতির উৎপত্তি। অনার্যদের মধ্যে ছিল 4টি, দ্রাবিড়, অস্ট্রিক, নেগ্রিটো, ভর্চিনীয়, আর পরে যুক্ত হয় আর্যরা। তো আর্যরা মানে এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি যারা এই উপমহাদেশে নিজেদের আর্য বলে দাবি করেন, মূলত যারা সম্ভ্রান্ত হিন্দু ব্রাহ্মণ শ্রেণীর, তারা আর্যদের উত্তরসূরি বলে নিজেদের দাবি করেন। তো আর্যরা, মজার বিষয় হচ্ছে মানে অনেক মানে ওই মানে যারা হিন্দু ধর্মাবলম্বী, বিশেষ করে ভারতীয় হিন্দু যারা আছেন, তারা নিজেদেরকে এখানকার স্থানীয় আর মুসলমানদের আগন্তুক বলে মনে করেন, দখলদার বলে মনে করেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মুসলমানরাও যেমন কিছু মুসলমান মধ্যপ্রাচ্য থেকে এসছে, এটা যেমন সত্যি, সবাই আসেনি, ঠিক একইভাবে হিন্দু যারা জনগোষ্ঠী আছেন তারাও এখানকার স্থানীয় নন, তারাও বাইরে থেকেই আসা। তো কোত্থেকে এসেছে তারা, সেটাই হচ্ছে এই প্রশ্ন। আর্যদের আদি আবাসস্থল বা বাসস্থান কোথায় ছিল? হিমালয়ের পাদদেশ বা নেপালের দক্ষিণে, উরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে, আফগানিস্তানের দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকায়, নাকি ভাগীরথীর পশ্চিম তীরে? অনেকে আনসার দিয়েছেন খ, কেউ খ দিয়েছেন, উরাল পর্বতের দক্ষিণে। অ্যাবসলিউটলি রাইট, উরাল পর্বত। উরাল পর্বত হচ্ছে বর্তমান রাশিয়ায় এশিয়া এবং ইউরোপকে বিভক্তকারী একটি পর্বত, দীর্ঘ পর্বত। তার নাম হচ্ছে উরাল, বা কেউ বলে থাকেন ইউরাল পর্বত, যেটি বলেন। তো এই পর্বতের দক্ষিণে বর্তমান ইরান বলে যে যে ভূমিটা, ইরান, তারপরে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এই অঞ্চলটা, বিশেষ করে ইরানের এই অঞ্চলে আর্যদের আদিবাস ছিল।
বর্তমান পৃথিবীতে জার্মান, ইরানি এবং ভারতীয় উচ্চবর্ণের হিন্দুরা নিজেদের আর্যদের উত্তরসূরি বলে বা বংশধর বলে দাবি করে থাকেন। তো এই উরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে তারা বসবাস করত। ওইখানে যখন খাদ্যাভাব দেখা দিল, ওইখানে যখন পশুচারণের ভূমির অভাব দেখা দিল, তখন তারা খ্রিস্টপূর্ব 1500 অব্দে, তারা কখন 1500 BC তে তারা কি করে ভারতে আসে, ভারতে আসে, তার মানে তারা ভারতের লোকাল নয়। এখানে 1400 বছর ভারতের উত্তর ভারতে 1400 বছর অবস্থান করার পরে খ্রিস্টীয় প্রথম প্রথম শতাব্দীতে ফার্স্ট বিসিতে তারা কি করে বাংলায় আসে। ঠিক আছে, এই হচ্ছে আর্যদের আগমনের সংক্ষিপ্ত ইতিহাস। ঠিক আছে, আশা করি এই তথ্যগুলো মনে রাখবেন। যে দুটি তথ্য লিখে দিলাম এগুলো পরীক্ষায় আসে। চলে যাব পরের প্রশ্ন। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? প্রশ্নটা ভালো করে বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। প্রাচীন ভারত, আধুনিক, মধ্যযুগ এগুলো বলছে না, বলছে প্রাচীন ভারত। প্রাচীন ভারতে সর্বপ্রথম একজন রাষ্ট্রনায়ক যিনি নিজের নামে একটি বংশ প্রতিষ্ঠা করেছিলেন, নিজের বংশের নামে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি কে? তিনি সমগ্র ভারতকে একত্রিত করেন। তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত, তার বংশের পদবী হচ্ছে মৌর্য। তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ভারতে, যেটি ছিল ভারতের প্রথম সাম্রাজ্য। তাহলে মৌর্য সাম্রাজ্য কি ছিল? মৌর্য সাম্রাজ্য, সাম্রাজ্য না সাম্রাজ্য হয় কথাটা, মৌর্য সাম্রাজ্য ভারতের প্রথম, এটা মুখেই বলি, মৌর্য, এই যে মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি মৌর্য বংশের প্রথম শাসক ছিলেন, তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ভারতের এই অঞ্চলটা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো রাজ্যে বিভক্ত ছিল। ইনি প্রথম সমগ্র ওই অঞ্চলকে একত্রিত করে মৌর্য বংশের মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন এবং তার বংশের বিখ্যাত শাসকের নাম সম্রাট অশোক। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব আমরা। বাংলার প্রথম নবাব কে ছিলেন? হ্যাঁ, এই যে নবাবী হালে অনেকেই মানে পড়াশোনা করছেন, হ্যাঁ, অনেকেই নবাবী হালে পড়াশোনা করছেন আমি জানি। যারা নবাবী হালে পড়াশোনা করছেন তারা বলেন তো আপনার প্রথম নবাব কে ছিলেন? প্রথম নবাব, সুলতান, সম্রাট, নবাব এগুলো কিন্তু মানে আমাদের প্রাচীন শাসনের ডিভাইডেশন, প্রাচীন শাসনের বিভিন্ন ভাগ। ঠিক আছে, তো যখন মুসলমানরা এই অঞ্চলে প্রথম আসেন তখন তারা নিজেদেরকে সুলতান বলে পরিচয় দিতেন। এরপরে বাবরের মাধ্যমে যে বংশটি প্রতিষ্ঠিত হয় তারা নিজেদেরকে সম্রাট বলে পরিচয় দিতেন। তাদেরকে আমরা কি বলি? মোঘল বংশ। এবার মোঘল বংশের অধীনে যারা বিভিন্ন প্রদেশের শাসন করতেন, কি বলেছি, মোঘল সম্রাটদের অধীনে যারা মোঘলদের বিভিন্ন প্রদেশ, যেমন বাংলা একটা প্রদেশ, যেমন বিহার একটা প্রদেশ, যেমন উড়িষ্যা একটা প্রদেশ, যেমন ঝাড়খণ্ড একটা প্রদেশ, এভাবে মোঘল সাম্রাজ্যের অনেকগুলো প্রদেশ ছিল। তো মোঘল সম্রাট নিজেই সকল অঞ্চলের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন না, তিনি প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ দিতেন। এইবার প্রাদেশিক শাসনকর্তাদের ডেজিগনেশন ছিল সুবেদার, মানে প্রদেশকে বলা হতো সুবা, মোগলদের প্রদেশকে বলা হতো সুবা, আর প্রাদেশিক শাসককে বলা হতো সুবেদার। আমরা সুবেদার ইসলাম খানের নাম শুনেছি, শায়েস্তা খানের নাম শুনেছি, মীর জুমলার নাম শুনেছি। এমন একজন সুবেদার ছিলেন মিস্টার মুর্শিদ কুলি খান। যখন আওরঙ্গজেব 1608 সালে মৃত্যুবরণ করেন, 1708 সালে তিনি মৃত্যুবরণ করেন, তখন মোঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। মূলত আওরঙ্গজেবের মৃত্যুর পরে মোঘল সম্রাটদের মানে উত্তরাধিকারী ব্যবস্থা বিভিন্ন কারণে দুর্বল হয়ে পড়ে। এরপরে
প্রাদেশিক যারা শাসনকর্তা ছিলেন তারা নিজেদেরকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন যে আমি আর মুঘল সম্রাটের অধীনে নাই, আমি স্বাধীন, আমি যা বলবো তাই। এবার বাংলার যিনি শাসক ছিলেন মুর্শিদ কুলি খান, তিনি 1717 সালে, সালটি কখন ছিল? 1717 সালে তিনি নিজেকে স্বাধীন বলে ঘোষণা দিলেন এবং নিজের ডেজিগনেশন সুবেদার থেকে কি বানালেন? নবাব। বোঝা গেল? আপনি ইতিহাসের পরিবর্তনটা নিশ্চয়ই, যারা ইতিহাসের স্টুডেন্ট না, ইভেন যারা ইতিহাসের স্টুডেন্ট তারাও এভাবে হয়তো ভেবে দেখেন না যে এই ডেজিগনেশনগুলো চেঞ্জ হলো কেমনে কেমনে। মুর্শিদ কুলি খান নিজেকে স্বাধীন নবাব বলছেন কিভাবে? তো আগে ছিলেন তিনি সুবেদার, তো এবারও যদি তার না ডেজিগনেশন সুবেদারই থাকে তাহলে কি আদৌ তিনি স্বাধীন হলেন? এই যে আমরা বিজিবির নাম পরিবর্তন করতে দেখেছি, মানে বিডিআর থেকে বিজিবি, র্যাব থেকে এসআইএফ, এই নামগুলোর চেঞ্জ হওয়ার কারণ এটা তো ভিন্ন কারণ, বাট সুবেদার তিনি থাকবেন না কারণ তিনি স্বাধীন, এই জন্য নিজেকে নবাব বলে ঘোষণা করলেন এবং 1717 থেকে 27, 10 বছর তিনি বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে বাংলা শাসন করেছিলেন। বিস্তারিত আমি মনে করি যথেষ্ট বিস্তারিত বলেছি, আপনার মনে থাকা উচিত এই কথাগুলো। পরের প্রশ্নে যাব। আমরা পরের প্রশ্ন দেখছি যে বাংলাদেশের কালচার থেকে একটা প্রশ্ন, মনপুরা ৭০ কি? মনপুরা ৭০, মনপুরা কিন্তু বাংলাদেশের একটা দ্বীপের নাম, বঙ্গোপসাগরের একটা দ্বীপের নাম মনপুরা, তার সাথে ৭০ লাগাইলে কি হয়? এটা হচ্ছে প্রশ্ন। একটি উপজেলা, একটি নদী বন্দর, একটি উপন্যাস, নাকি একটি চিত্রশিল্প? অবশ্যই এটি একটি চিত্রশিল্প বাই জয়নুল আবেদিন। তাহলে মনপুরা ৭০ কার চিত্র? জয়নুল আবেদিনের একটি চিত্রশিল্পের নাম হচ্ছে মনপুরা ৭০। এছাড়া বিদ্রোহী, মইটানা ইত্যাদি আরো জয়নুল আবেদিনের অনেক চিত্র আছে যেগুলো পরীক্ষায় আসে ধারাবাহিকভাবে, সেগুলো ইনশাল্লাহ আসবে ক্লাসে। আমরা পরের প্রশ্নে চলে যাব। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে? বাংলাদেশের সংবিধান সম্পর্কে আপনি একেবারে চুলচেরা নলেজ না রাখলে আপনার জন্য একটি মানে ভালো চাকরি নিজের জন্য ব্যবস্থা করা খুবই দুরূহ, খুবই কঠিন হয়ে যাবে। যারা নতুন নতুন চাকরির প্রস্তুতি শুরু করেছেন তারা বাংলাদেশের সংবিধান সাধারণ জ্ঞান পড়তে গেলে যে কয়টি বিষয় আপনার কাছে মানে আপনার সংগ্রহে থাকা উচিত, তার মধ্যে প্রথম আমি বলেছিলাম দুটি ম্যাপ থাকতে হবে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের, অবশ্যই ভালো মানের বই থাকতে হবে এক বা একাধিক, এছাড়া আপনার কাছে অবশ্যই বাংলাদেশের একটি সংবিধান বিস্তারিত ব্যাখ্যা সহ সংবিধান বাজারে পাওয়া যায়, সেগুলো একটি রাখতে হবে আপনার সাথে, এবং এই সংবিধানের ধারা, সংবিধানের ভাগ, সংবিধানের ইতিহাস এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। সংবিধান পরিবর্তন হবে, দেশে জুলাই বিপ্লব হবে, যে দেশের তত্ত্বাবধায়ক সরকার আসবে দেশে, তারপরে আবার সরকার আসবে, কিন্তু সংবিধান থেকেই যাবে। হয়তো সংবিধানের রূপরেখা পরিবর্তন হতে পারে, পরিমার্জন হতে পারে, কিন্তু সংবিধান অবশ্যই থেকে যাবে। এই জন্যে আপনি প্রিলি, রিটেন এবং ভাইভা তিনটি ক্ষেত্রেই উত্তরণের জন্য অবশ্যই সংবিধান সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে। এই কথাগুলো আর অন্য ক্লাসে বলবো না, আজকে সংবিধানের গুরুত্ব সম্পর্কে প্রথম এবং শেষ কথা বললাম। দেখেন, বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের যে 153টি অনুচ্ছেদ আছে তা 11টি ভাগ দ্বারা মানে সজ্জিত, 11টি ভাগ আছে। এর মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোথায়, কোন ভাগে আছে? 11টি যে ভাগ আছে তার মধ্যে কয় নাম্বার ভাগে আছে? আপনারা কি অ্যান্সার দিচ্ছেন? আপনারা ঘ অ্যান্সার দিচ্ছেন অনেকেই, দ্বিতীয় ভাগে বলেছেন, দ্বিতীয় ভাগ ঘ। যারা দ্বিতীয় ভাগ এবং ঘ অ্যান্সার দিয়েছেন তারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, খুবই ভালো এই বিষয়টা। তাহলে আমরা বাকি তিনটা ভাগে কি আছে একটু সংক্ষেপে জেনে নিই। প্রথম ভাগ, সংবিধানের প্রথম ভাগে কি আছে, তৃতীয় ভাগে কি আছে, আর পঞ্চম ভাগে কি আছে। 11টা ভাগ সম্পর্কে আপনাকে একেবারে পরিষ্কার ধারণা রাখতে হবে। প্রথম ভাগে আছে প্রজাতন্ত্র, প্রথম ভাগে বলা হয়েছে প্রজাতন্ত্রের কথা, তাহলে প্রথম ভাগ প্রজাতন্ত্র। দ্বিতীয় ভাগে আমরা দেখছি রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার, মৌলিক
অধিকার, তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার, আর পঞ্চম ভাগে মানে আমাদের অপশনগুলোর মধ্যে যা আছে তার পঞ্চম ভাগে আছে আইনসভা। আইন সভা সম্পর্কে বলা হয়েছে সংবিধানের পঞ্চম ভাগে। এভাবে 11টি ভাগই আপনাকে ভালো করে আয়ত্তে রাখতে হবে। একদিনে কখনোই আপনি এগুলো পারবেন না, প্রত্যেক দিন অল্প অল্প করে একটু একটু করে এই নলেজগুলো গ্যাদার করতে হবে এবং মাথার মধ্যে সংরক্ষণ করতে হবে। পরের প্রশ্নে চলে যাব। সোয়াচ অফ নো গ্রাউন্ড বলতে কি বোঝায়? সোয়াচ অফ নো গ্রাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটিকে একটি খেলার মাঠ, এটি একটি প্লাবন ভূমির নাম, বঙ্গোপসাগরের একটি খাদের নাম। অবশ্যই বঙ্গোপসাগরের একটি খাদের নাম হচ্ছে, খাদ মানে আমরা ম্যারিয়ানা স্ট্রেঞ্জ পড়েছি এর আগে, যে পৃথিবীর বা প্রশান্ত মহাসাগরের গভীরতম জায়গার নাম হচ্ছে ম্যারিয়ানা স্ট্রেঞ্জ বা ম্যারিয়ানা খাদ। তো বঙ্গোপসাগরে আমাদের বাড়ির পাশের যে বঙ্গোপসাগর, এখানেও একটি গভীর খাদ আছে যার গভীরতা, এটি দুবলার চর থেকে, বাংলাদেশের দক্ষিণের যে দুবলার চর আছে এই দুবলার চর থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরে বঙ্গোপসাগরের ভিতরে অবস্থিত এবং এর গভীরতা প্রায় 1200 মিটার। হ্যাঁ, প্রায় 1200 মিটার গভীর এই খাত, যাকে বলা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। অনেক পরীক্ষায় এসছে, আরো অনেক পরীক্ষায় আসবে ভবিষ্যতে। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? প্রণালী থেকে প্রশ্ন। আমাদের বাড়ির পাশের প্রণালী, আমি এর আগেও একদিন বলেছিলাম বাড়ির পাশে মালাক্কা প্রণালী, তো এটার আনসার হচ্ছে মালাক্কা প্রণালী। বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী। এখানে বঙ্গোপসাগর না থেকে যদি থাকতো আন্দামান সাগর, আন্দামান সাগর, আন্দামান সাগর প্লাস জাভা সাগর, তাহলেও অ্যান্সার হতো এই মালাক্কা প্রণালী। কারণ এই মানে একই প্রণালী দুটি নাম আসলে কেন সঠিক হবে, বা দুটির অধিক তিনটিও হতে পারে। এখানে যদি ভারত মহাসাগর থাকতো তাও সঠিক হতো। এখানে যদি বলতো ভারত মহাসাগর, ভারত মহাসাগর প্লাস জাভা সাগরকে যুক্ত করেছে কে, তাও এর আনসার মালাক্কা প্রণালী হতে পারত। এবার এই জাভা সাগরের কাছে সাথে যদি থাকতো দক্ষিণ চীন সাগর, তাও মালাক্কা প্রণালী সঠিক হতো। ঠিক আছে, তো মালাক্কার সন্ধ্যা কাছাকাছি দুটি প্রণালী, সন্ধ্যা প্রণালী যুক্ত করেছে জাভা সাগরের সঙ্গে ভারত মহাসাগরকে, অথবা দক্ষিণ চীন সাগরের সঙ্গে। যখন দেখেন টু দা পয়েন্ট বঙ্গোপসাগর এবং জাভা সাগর বলছে, তখন আমরা মালাক্কা প্রণালীই বলবো। আবার যদি থাকতো ভারত মহাসাগর প্লাস দক্ষিণ চীন সাগর, অথবা ভারত মহাসাগর প্লাস জাভা সাগর, তাহলে সন্ধ্যা প্রণালী আবার অ্যান্সার হতো। ঠিক আছে, পাশাপাশি কাছাকাছি দুটি প্রণালী। তো এটা ম্যাপ সহ একদিন আমি ইনশাল্লাহ একটা ক্লাসে, বেসিক ক্লাসে পড়াবো। হ্যাঁ, সেই দিন আরো স্বচ্ছ ধারণা হবে। তাহলে এতটুকু জেনে রাখেন যে এটা এই যে তিনটা হচ্ছে, সেটার কারণটা একটু বলি। দেখেন, মহাসাগরের ছোট অংশকে বলা হয় সাগর, সাগরের ছোট অংশকে বলা হয় উপসাগর। তো ভারত মহাসাগরের একটা অংশ হচ্ছে আন্দামান সাগর, আবার আন্দামান সাগর আর দেখেন বঙ্গোপ কিন্তু উপসাগর, আন্দামান সাগরের আরেকটা অংশ হচ্ছে বঙ্গোপসাগর। এই জন্যে তিনটি আসলে সঠিক। ঠিক আছে, এখন আপনাকে দেখতে হবে, চিন্তা করে ম্যাপ সহ মনে রাখতে হবে। আপনি কখনোই প্রণালী মুখস্থ করে পড়বেন না, ম্যাপ দেখে দেখে পড়বেন, তাহলে মনে থাকবে। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতাকে। এই বার্ড এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এ মানে হচ্ছে একাডেমি, বাংলাদেশ একাডেমি ফর, আর মানে হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট মিস্টার আক্তার হামিদ খান। সালটা ছিল 1959। 1959 সালে আক্তার হামিদ খান বার্ড প্রতিষ্ঠা করেন। এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। আচ্ছা,
আপনারা কিন্তু এটা বলে যাবেন ক্লাস শেষে যে কে কয়টি সঠিক উত্তর নিজের থেকে দিতে পেরেছেন। তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 22তম বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এসছে, প্রায় আসতে দেখা যায় যে কুমিল্লা বার্ড, অথবা শুধু কুমিল্লা না থেকে শুধু বার্ড এটাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে বার্ড মানে কি, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এটাও পরীক্ষায় আসে যে বার্ড এর পূর্ণরূপ কি, কত সালে প্রতিষ্ঠিত হয় সেটিও পরীক্ষায় আসে। তাহলে আমরা এখানে প্রায় 3-4টি প্রশ্ন জানছি, এই 4টি প্রশ্নই বিভিন্ন সময় এসছে এবং আরও ভবিষ্যতে আসবে। পরের প্রশ্নে যাব, 359 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত। সিয়াচেন হিমবাহ, হিমবাহ কি, হিমবাহ হচ্ছে বরফ, হ্যাঁ, পর্বতে যে বরফ জমে, সাধারণভাবে মনে রাখেন এটাই হচ্ছে হিমবাহ। তো এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত। এই সিয়াচেন হিমবাহ নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব আছে এবং এজন্যে এই প্রশ্নটি অতীতেও বিভিন্ন সময় এসছে, এবং যেহেতু এইটার অবসান হয়নি, এটা এখনো বার্নিং ইস্যু, বার্নিং কোশ্চেন, সো এটা ভবিষ্যতেও পরীক্ষা আসবে, অনেক দিন পর্যন্ত আসবে। আমার ধারণা যতদিন ভারত পাকিস্তান মানে এক না হয়ে যাচ্ছে ততদিন এই প্রশ্নটি আসতেই থাকবে। তো যেহেতু ভারত আর পাকিস্তান এক হয়ে যাওয়ার সম্ভাবনা সুদূর 1-150 বছরও হয়তো নাই, তো এই প্রশ্নটি আপনার চাকরি পাওয়ার পরে আপনার নাতিপুতির জীবনেও কাজে লাগবে, ঠিক আছে। তাদেরকে বলবেন যে সিয়াচেন হিমবাহ এটা কাশ্মীরে, তোদেরকে নিয়ে বেড়াইতে যাব, ঠিক আছে, বেড়াতে যাবেন, তাহলে দেখে আসলে মনে থাকবে ভালো। আচ্ছা, পরের প্রশ্ন, হংকং চীনের সাথে একীভূত হয় কত সালে। হংকং একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যেমন তাইওয়ান, যেমন তিব্বত, তেমনি হংকং চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, ঠিক আছে। হংকং স্বাধীন নয়। হংকং একবার স্বাধীনতা অর্জন করেছিল ব্রিটেনের কাছ থেকে, কিন্তু আবার চীনের সাথে মানে অ্যাড হতে বাধ্য হয়েছে, মানে তাদের সার্বভৌমত্ব নেই। তো এই হংকং 1997 সালে সর্বশেষ চীনের সাথে একীভূত হয়। এই প্রশ্নটি ঘুরে ফিরে প্রায় আসে। হংকং ইস্যুও মানে অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত একটা মানে সবুজ মানে চিরসবুজ একটা টপিক, কারণ হংকং, চীন হংকংকে স্বাধীনতা দিবে না, সুতরাং এটি অবশ্যই ভবিষ্যতেও আবার আসবে। পরের প্রশ্নে চলে যাব, সবুজ গ্রহ বলা হয় কাকে। এটার উত্তরে যদি মানে যেহেতু মানে প্রিভিয়াস সালে আসা প্রশ্ন, আমি তো অপশন নিজে নিজে চেঞ্জ করে দিতে পারি না। আমি যদি এখানে অপশনে পৃথিবী রাখতাম, আমি জানি অনেকেই অ্যান্সার দিতেন সবুজ গ্রহ মানে পৃথিবী, কারণ আমাদের পৃথিবী সবুজ শ্যামল শস্যে ভরা, আমরা এটা বলি, কিন্তু পৃথিবী আসলে সবুজ গ্রহ নয়। পৃথিবী মহাকাশ থেকে দেখতে বা পৃথিবীর বাইরে থেকে দেখতে পৃথিবীকে সবুজ দেখায় না, হ্যাঁ। তো কোন গ্রহকে আসলে সবুজ দেখায়, এটাই হচ্ছে প্রশ্ন, সবুজ গ্রহ বলা হয় কাকে। সুহাসিনী বলছেন যে 59-এর ঘ। আচ্ছা, আগের প্রশ্ন, তাহেরা খাতুন বলছেন যে ঘ। আচ্ছা, যেটারই হোক অ্যান্সার দিয়েছেন ঘ, এটাই আসলে ইউরেনাস। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। মঙ্গলেরও কিন্তু এরকম একটা মানে নাম আছে, হ্যাঁ, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। তাহলে পৃথিবীকে কি বলা হয়, এটাও একটু জেনে নিই। পৃথিবীকে বলা হয়, নাকি এটা আপনাদের উপরে ছেড়ে দিব, পৃথিবীকে কি বলা হয়, ছেড়ে দিলাম। ইউরেনাস সবুজ গ্রহ, মঙ্গল লাল গ্রহ, পৃথিবী কি গ্রহ, আমি বলেছি পৃথিবী সবুজ নয়। তাহলে এবার আনসার করেন, আমি দেখব কি হচ্ছে উত্তর। পরেরটা মহাকাশ থেকে প্রশ্ন, প্রক্সিমা সেন্টারাই কি। প্রক্সিমা সেন্টারাই কি। প্রক্সিমা সেন্টারাই হচ্ছে একটি নক্ষত্রের নাম, ঠিক আছে। এগুলো জানতে হবে, মহাকাশ সম্পর্কেও সৌরজগৎ সম্পর্কেও খুবই পরিষ্কার ধারণা থাকতে হবে পরীক্ষায়। বলেন পৃথিবীকে কি গ্রহ বলা হয়, এটার আনসার এখনো আমি দেখিনি কেউ দিয়েছেন। আচ্ছা, নুসরাত জাহান বলছেন নীল গ্রহ। ওকে, যমজ গ্রহ শুক্রকে বলা হয়, সেটা তো ঠিক আছে। হ্যাঁ, এগুলোর থেকে আমি যদি প্রিভিয়াস কোশ্চেনে যাই, যে এগুলা বুধ
সূর্যের সবচেয়ে নিকটতম, শুক্র পৃথিবীর সবচেয়ে নিকটতম, আরও বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলে এদের থেকে প্রশ্ন আসে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। তো পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, দু একজন এটা অ্যান্সার দিয়েছেন এবং ওটি সঠিক। পৃথিবীকে প্রিভিয়াস কোশ্চেনে যে এটা একটু লিখেই দিই, নীল নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। আর প্রক্সিমা সেন্টারাই হলো এক ধরনের নক্ষত্র, যেমন সূর্য একটি নক্ষত্র, তেমনি একটি নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। মনে রাখবেন, প্রায় এটি পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, আবার ইতিহাসে একটু ফিরে যাব, বাংলার ইতিহাসে। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? এটা আসলে স্থাপত্য বিষয়ক প্রশ্ন। বাংলার সুলতানি আমলের, মোঘল আমলের এবং ব্রিটিশ আমলের বিভিন্ন স্থাপত্য সম্পর্কে আপনাকে জানতে হবে। হ্যাঁ, তো মুঘলদের বাংলায় বা ঢাকা শহরে মুঘলদের প্রধান স্থাপত্য কোনটি? আনসার হচ্ছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা, আপনারা কি এমন কেউ আছেন যে লালবাগ কেল্লার আশেপাশে আপনার বাসা, অথবা আপনি গিয়েছেন লালবাগ কেল্লা সশরীরে দেখেছেন? কেউ আছেন কি না একটু জানাবেন। লালবাগ কেল্লায় কারা কারা গিয়েছেন? সেখানে কি লাল লাল বাগ আছে, না কেন লালবাগ কেল্লা নাম হয়েছে সেটাও জানা থাকলে একটু জানাবেন। আমি জানাই আপনাকে, এটা স্থাপন করা হয়েছিল বা নির্মাণ শুরু করেছিলেন কে? শাহজাদা মোহাম্মদ আজম। শাহজাদা, তিনি আওরঙ্গজেবের ছেলে পুত্র ছিলেন। মোহাম্মদ আজম আওরঙ্গজেবের পুত্র, যিনি বাংলার সুবেদার ছিলেন, বাবার পক্ষে থেকে বাংলার প্রদেশের শাসনকর্তা ছিলেন। তো শাহজাদা মোহাম্মদ আজম, এটি 1678 সালে, 1678 সালে এর নির্মাণ কাজ শুরু করেন। এটিও কিন্তু পরীক্ষায় আসে যে লালবাগ কেল্লার নির্মাণ করেছেন কে? অনেকেই শায়েস্তা খান মানে অ্যান্সার ভুল করে দেন। শায়েস্তা খান কিন্তু লালবাগ কেল্লা নির্মাণ করেননি বা শুরু করেননি, তার সময় কিছু কাজ অব্যাহত ছিল। তো শায়েস্তা খানের মেয়ে পরিবিবি, যাকে বলা হয় ইরান দুখ তার অন্য নাম, তিনি যখন মারা যান তখন শায়েস্তা খান এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ স্থগিত করে দেয়। ঠিক আছে, পরিবিবির মাজার আছে এই লালবাগ কেল্লার মধ্যেই। আমরা মোগল স্থাপত্য থেকে আরেকটা প্রশ্ন জেনে নেব, যে ঢাকা গেটের নির্মাতা কে? যারা ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছেন, যারা ঢাকার রমনা এলাকায় গিয়েছেন, ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল দেখেছেন, তার পাশেই একটা পুরাতন গেট আছে, নিশ্চয়ই দেখেছেন। কেউ কি আছেন ঢাকা গেট দেখেছেন? মীর জুমলা। ঢাকা গেটের নির্মাতা বা স্থপতি হচ্ছেন মীর জুমলা। ঠিক আছে, তো এটাকে মীর জুমলা গেটও বলা হয়। এমন কেউ কি ক্লাসে আছেন যিনি এই মীর জুমলার গেট বা ঢাকা গেট দেখেছেন? হ্যাঁ, আপনারা কি কেউ মানে প্রাচীন স্থাপত্য দেখলে তাকে একটু স্পর্শ করতে আপনাদের মন চায় কারো? আপনার কি মনে হয় যে আল্লাহ এটা কে বানিয়েছিল, কতদিন আগে, কত পরিশ্রম করে এত সুন্দর ফিনিশিং করেছে? আমার কিন্তু মনে হয়, আমি যদি কোনো পুরাতন স্থাপত্য দেখতে যাই তাহলে দু একটা ইট বা একটা ওয়াল দেখতে দেখতে আমার দিন কেটে যায়। হ্যাঁ, তো যাই হোক, এই যে ঢাকা গেট এর নির্মাতা মীর জুমলা। প্রশ্ন এভাবেও আসে, ঢাকা গেট কোথায় অবস্থিত? ঢাকা গেট ঢাকার রমনায় বা কার্জন হলের আশেপাশে অথবা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় অবস্থিত। বিভিন্নভাবে অপশন থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে কৃষক বিদ্রোহ হয় কোন সালে? চাঁপাইনবাবগঞ্জের নাচলে কৃষক বিদ্রোহ হয় কত সালে? 1947, 50, 49 নাকি 53 সালে? দেখেন, এর আগের একটা ক্লাসে সম্ভবত আমি পড়িয়েছিলাম যে বাংলার এই যে জমিদারি প্রথা বিলুপ্ত করেন শেরে বাংলা একে ফজলুল হক, মনে আছে? তো এই যে চাঁপাইনবাবগঞ্জের নাচলে কৃষক বিদ্রোহ হয়, এটি কিন্তু 1950 সালে হয়। 50 সালে এর চূড়ান্ত রূপ ধারণ করে, যার ফলশ্রুতিতে জমিদারি প্রথা বাতিল করা হয়েছিল। এটি শুরু হয়েছিল আরেকটু আগে, হ্যাঁ, 47-এর দেশভাগেরও আগে শুরু হয়েছিল এই কৃষক বিদ্রোহ। তো এই বিদ্রোহের, এই চাঁপাইনবাবগঞ্জের নাচলের কৃষক বিদ্রোহের আরেকটা নাম আছে। এর আরেকটা নাম কি? এর অপর নাম তেভাগা আন্দোলন।
নাচলের কৃষক বিদ্রোহের আরেকটা নাম কি? তেভাগা আন্দোলন। এবার আমরা সেই প্রশ্নে যাব, তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন কে? আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোটি টাকা দামের প্রশ্ন। কোটি টাকা বলছি কারণ কি, কোটি টাকা দিয়ে কেউ কিনে নেবে এই প্রশ্ন না, এর গুরুত্ব বোঝাতে আমি সাধারণত এরকম কোটি টাকা লাখ টাকা বুঝিয়ে থাকি, বলে থাকি। তো যাই হোক, তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে ইলা মিত্র। ইলা মিত্র। তাহলে ব্যাপারটা কি, তেভাগা আন্দোলন কি কৃষক বিদ্রোহ কি, একটু সংক্ষেপে বলি, তাহলে ধারণাটা আপনার একেবারে পরিষ্কার হবে। দেখেন, আমরা চিরস্থায়ী বন্দোবস্তের কথা নিশ্চয়ই শুনেছি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে, চিরস্থায়ী বন্দোবস্তের আগে জমির মালিক ছিল কৃষকরা। ব্রিটিশ সরকার যখন চিরস্থায়ী বন্দোবস্ত করে, তখন এই জমির মালিক হয়ে যায় জমিদাররা। এই জমিদারদের উপরে মানে দায়িত্ব দেওয়া হয় যে জমির মালিক তোমরা, আমরা আর কৃষকদের কাছ থেকে খাজনা তুলবো না, আমরা সরাসরি তোমাদের কাছ থেকে খাজনা নিব। এবার জমিদাররা জমির তো মালিক, কিন্তু জমিদাররা তো চাষবাস করে না। জমিদাররা চাষবাসের দায়িত্ব কৃষকের উপরেই দিল। এবার জমিদাররা সঠিকভাবে তদারকিও করতে পারে না সেটা। এর মাঝখানে, জমিদার আর কৃষকের মাঝখানে আরেকটা শ্রেণীর উদ্ভব হলো, যাদের নাম হচ্ছে জোয়ারদার। সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত এরকম একটা শ্রেণীর উদ্ভব হয়। তো যাই হোক, ধরে নেন যে জমিদাররাই নিয়ন্ত্রণ করছে। এবার ইংরেজ শাসন আমলে যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো, তখন উৎপাদিত ফসলের 3 ভাগে মানে 2 ভাগের 1 ভাগ মানে অর্ধেক, ফসলের অর্ধেকই দিয়ে দিতে হতো জমিদারকে খাজনা বাবদ। মনে করেন একজন কৃষকের জমিতে 20 মণ ধান হয়েছে, তার 10 মণই দিয়ে দিতে হবে সরকারকে। তো উৎপাদন খরচ, চাষ বা সব খরচ ছিল কৃষকের, আর মাঝখান থেকে সরকার বা জমিদার এই অর্ধেক ফসল নিয়ে যেত। এর মাধ্যমে কৃষকদের মধ্যে মানে অসন্তোষ তৈরি হয় এবং আস্তে আস্তে এটা আন্দোলনের রূপ নেয়, যার নেতৃত্ব দেন হাজী মোহাম্মদ দানেশ। এবং এই হাজী মোহাম্মদ দানেশেরই অধীনে নেতৃত্বে ইলা মিত্র ছিলেন এই চাঁপাইনবাবগঞ্জের নাচল অঞ্চলের তেভাগা আন্দোলনের অন্যতম নেত্রী। মানে তিনি একজন মহিলা ছিলেন, আর এছাড়া পুরুষ নেতা অনেকেই ছিলেন। তো এই হচ্ছে তেভাগা আন্দোলন। উদ্দেশ্য ছিল, দাবি ছিল যে ফসলের অর্ধেক নয়, 3 ভাগের 1 ভাগ যাবে সরকারের কাছে আর 2 ভাগ পাবে কৃষক। এটাই ছিল তেভাগা আন্দোলনের মূল কথা। পরের প্রশ্নে যাব, অনেক সময় নিয়ে নিলাম এখানে। মগরা বাংলাদেশের কোথায় বসবাস করে? মগ একটি উপজাতি বাংলাদেশের। এরা কোন অঞ্চলে বসবাস করে? আনসার হচ্ছে বান্দরবনে চিম্বুক পাহাড়ের পাদদেশে। মগ উপজাতি বাস করে প্রধানত বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে। ঠিক আছে, চিম্বুক পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এটি মানে হুটহাট এই প্রশ্নটি আমরা দেখতে পাই যে পরীক্ষায় এসছে। হ্যাঁ, অনেকের কাছে হয়তো অনেক সহজ যারা আগে থেকে পড়ছেন, কিন্তু যারা নতুন তাদের জন্য এই প্রশ্নটা কঠিন। দেখেন, বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখাল। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখাল। তো সবচেয়ে বেশি বৃষ্টিপাত যখন জানছি, তাহলে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় সেটাও আমাদের জেনে নিতে হবে, তাই না? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে, আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। লালপুর কোথায়? নাটোরে লালপুরে হয় সবচেয়ে কম বৃষ্টিপাত। এইবার আপনাকে এই প্রশ্ন দুটি ঘুরিয়ে করতে পারে, বাংলাদেশের উষ্ণতম এবং শীতলতম স্থান কোনটি? আলাদা দুটি প্রশ্ন। বাংলাদেশের উষ্ণতম স্থান যদি বলে, তাহলে এর আনসার হচ্ছে যেখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় সেটিই বাংলাদেশের উষ্ণতম স্থান। তার মানে আমি যদি বলি বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি, তাহলে অ্যান্সার হবে নাটোরের লালপুর। আবার যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেটি দেশের সবচেয়ে শীতলতম স্থান। এবার যদি আপনাকে জিজ্ঞেস করে বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান কোনটি, অ্যান্সার হবে সিলেটের লালাখাল। আশা করি বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে যাব। আমেরিকার রাষ্ট্রসমূহের সংগঠন, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, ওএএস গঠিত হয় কত সালে? ওএএস এটি আমেরিকার একটি রাজনৈতিক সংগঠন, আমেরিকার নেতৃত্বে। রাজনৈতিক
সংগঠন। এটা একটি রাজনৈতিক সংগঠন। এভাবে প্রশ্ন আসে যে এটা কি ধরনের সংগঠন, ন্যাটো কি ধরনের সংগঠন, ওআইসি কি ধরনের সংগঠন, ওএএস কি ধরনের সংগঠন, এভাবে প্রশ্ন এসে থাকে। 370-এর কত বলছেন? 370-এর ডি বলেছেন। 1948 সাল মামুন খান বলছেন। মামুন খান মানে আপনি প্রায় অধিকাংশ প্রশ্নেরই সঠিক উত্তর দেন, সেটা আমি খেয়াল করি। সাথে অন্য আরও অনেকেই দেন। হ্যাঁ, আবার অন্যরা মন খারাপ করে নেবে, স্যার আমার নাম বললো না। আসলে নিজের নাম শুনলে হয়তো একটু ভালো লাগে, কিন্তু আপনাদের নাম যদি পড়তে যাই তাহলে অনেক বেশি সময় আমাদের চলে যাবে, যেটা আমাদের আসলেই উদ্দেশ্য নয়। তাহলে উত্তর হচ্ছে সঠিক 1948 সালে। ওএএস গঠিত হয় 1948 সালে। এটি আমেরিকার নেতৃত্বে মানে দক্ষিণ মহাসাগরীয় অঞ্চলে মানে পশ্চিম দিকে, মানে পৃথিবীর পশ্চিম অঞ্চলের, মানে সরি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই অঞ্চলকে নিয়ে একটি সংগঠন, যেখানে আমেরিকা ওই দেশগুলোর গণতন্ত্র মানে আমেরিকার মাতব্বরি করতে যে ধরনের সংগঠন তৈরি করার প্রয়োজন, এটি সেই ধরনের একটি সংগঠন। পরের প্রশ্নে যাব। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশের সঙ্গে আর কোন দেশগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে? আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এবার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ তো সদস্যপদ লাভ করেছে, আর কোন কোন দেশ ওই একই দিনে জাতিসংঘের সদস্য হয়েছিল? উত্তর হচ্ছে গ্রানাডা এবং গিনি বিসাও। গ্রানাডা ক্যারিবিয়ান দেশ গ্রানাডা এবং আফ্রিকান দেশ গিনি বিসাও, এই দুটি দেশও 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবেন। বাংলাদেশ বেবিচক মানে হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যাকে আমরা ইংরেজিতে বলি ক্যাব। খুব অ্যারিস্টোক্রেট চাকরি। হ্যাঁ, আপনারা যখন ক্যাবে সার্কুলার হবে, ক্যাব সিভিল অ্যাভিয়েশন অফ বাংলাদেশ যার ইংরেজি, এই ক্যাব হচ্ছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। ক্যাবের চাকরিগুলো কিন্তু মানে অত্যন্ত অ্যারিস্টোক্রেটিক। তো ক্যাবের যদি সার্কুলার হয় তাহলে মিস করবেন না, নজরে রাখবেন, অ্যাপ্লিকেশন করবেন, পরীক্ষা দিবেন। খুব অল্প সংখ্যক মানে পদের সার্কুলার হয়, কিন্তু চাকরিগুলো চমৎকার। যে পদেই হোক, ক্যাবের সব পোস্টই চমৎকার, আপনি এনজয় করবেন অনেক। তো যাই হোক, পরের প্রশ্নে যাব। দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল? 1939 সাল থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এই সময়ে বিভিন্ন দেশের সরকার কিন্তু পরিবর্তন হয়েছে। প্রথম দিকে একজন ছিল, তো শেষ দিকে আরেকজন ছিল। তো প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল, তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী বলতে উইনস্টন চার্চিলের নামই বেশি জানি। কিন্তু চার্চিল এই 1939 সালের শুরুর দিকে চার্চিল প্রধানমন্ত্রী ছিলেন না। চার্চিল পরবর্তীতে শেষ দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ অংশে বা মূল অংশে ছিলেন চার্চিল। কিন্তু চার্চিলের আগে চেম্বারলেন, তিনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। পরের প্রশ্নে যাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? আমরা একই রকম দুটি প্রশ্ন জেনে নেব। ব্রিটেনের প্রধানমন্ত্রী জানলাম, এবার রাশিয়ার প্রেসিডেন্টও আমাদের জানতে হবে। শুধু এটা না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বড় বড় দেশগুলো, বিশেষ করে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ওই দেশগুলোর সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কে বা কারা ছিলেন সেগুলো আমাদের ধারণা রাখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্টালিন। ঠিক আছে, যিনি পঞ্চবার্ষিক পরিকল্পনার জনক ছিলেন, স্টালিন। 74 নম্বর প্রশ্নে চলে যাব। বাংলাদেশের কৃষি থেকে একটি প্রশ্ন, মেস্তা কি? মেস্তা হচ্ছে আমাদের মানে মানুষের ছেলে বা মেয়ে, বিশেষ করে মেয়েদের বেশি লক্ষ্য করা যায়, একটু বয়স হয়ে গেলে মুখে একটু কালো ছোপ ছোপ দাগ পড়ে, এটাকে বলা হয় মেস্তা। তো এখানে যদি ওইরকম একটা অপশন দেয়া যেত, মেস্তা এক ধরনের রোগ, চর্মরোগ, এরকম দিলে হয়তো ওটাও সঠিক উত্তর হতো। কিন্তু চর্মরোগ ছাড়াও এক ধরনের ফসল আছে যার নাম মেস্তা, একটা
ধরনের নাম, সেটা হচ্ছে পাট। পাট, তোষা পাট হয়, মেস্তা পাট হয়। হ্যাঁ, পাটের কয়েকটি ধরন আছে। তো মেস্তা এক ধরনের পাট। পরের প্রশ্নটিও পাট থেকেই, কোন প্রকার মাটিতে পাটের চাষ সবচেয়ে ভালো হয় বা পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি কোনটি? হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো পাট চাষ দেখেন, বেলে মাটিতে পাট ভালো হবে না। বেলে মাটি মানে বালুর পরিমাণ বা বালির পরিমাণ সবচেয়ে বেশি। এই মাটিতে পাট ভালো হয় না। এই মাটিতে সাধারণত তরমুজ ভালো হয়। আবার এঁটেল মাটি মানে আঠালো কালো, হ্যাঁ, পানি দিলে কাদা কাদা হয়ে যায় বেশি যে মাটি, এটা এঁটেল মাটি, এখানেও পাট ভালো হয় না। কঙ্কর মাটি মানে পাথর মিশ্রিত মাটি, সেখানে তো পাট হওয়ার প্রশ্নই আসে না ভালো। তাহলে উত্তর হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মানে এখানে বেলে মাটিও থাকবে পরিমিত পরিমাণে, এঁটেল মাটিও থাকবে। হ্যাঁ, একে বলা হয় দোআঁশ মাটি। তো দোআঁশ মাটিতে অধিকাংশ ফসলই দোআঁশ মাটিতেই ভালো হয়। তাহলে একটু লজিক্যালি চিন্তা করলেও এটা সঠিক উত্তর দেওয়া সম্ভব। এটাকে আমরা বলি এলিমিনেশন পদ্ধতি। সঠিক উত্তর আপনি জানেন না, বাট ভুল উত্তরটা জানেন। আপনি নিশ্চয়ই জানেন যে কঙ্কর পাথরময় মাটিতে ভালো হবে না, এঁটেল মাটিতে ভালো হবে না, বেলে মাটিতে ভালো হবে না। তাহলে একটাই বেঁচে থাকে, দোআঁশ মাটি। এটাই আনসার। পরের প্রশ্ন, পাট থেকে তৈরি জুটন আবিষ্কার করেন কি? এটাও পাট কেন্দ্রিকই আরেকটা প্রশ্ন, আমি প্রাসঙ্গিক তাই নিয়ে নিয়েছি। তাহলে পাট থেকে জুটন, জুটন মানে কি? জুটন শব্দটা সন্ধি দ্বারা গঠিত, ইংরেজির সন্ধি। হ্যাঁ, আমরা তো সাধারণত বাংলা শব্দের সন্ধি দেখি, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, মহাযোগ আশয় মহাশয়। এবার এই ভদ্রলোকের নাম ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। তিনি ইংরেজি দুটি শব্দের সন্ধি করে জুটন আবিষ্কার করেছেন। একটা হচ্ছে জুট, আরেকটা হচ্ছে কটন। জুট মানে কি? পাট। আর কটন মানে হচ্ছে সুতা। মানে পাটের আঁশ এবং সুতার মিশ্রণে যে ফাইবার তৈরি হয় তার নাম হচ্ছে জুটন, এবং এটি আবিষ্কার করেছেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। কোটি টাকা দামের একটা প্রশ্ন প্রায় ঘুরে ফিরে আসে। এছাড়াও পাট থেকে আরেকটা প্রশ্ন আসলে আমরা পড়ে নেব। পাট থেকে খুবই রেলিভেন্ট চারটা প্রশ্ন আমি আপনাকে দিয়েছি। এই চারটা প্রশ্ন আপনি আয়ত্ত করেন। আরও আছে, পাট থেকে পড়ার আরও আছে, তবে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। তাহলে পরের প্রশ্ন কি? পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির উদ্ভাবক পদ্ধতির উদ্ভাবক কে? দুটো প্রশ্ন, কনফিউজড হবেন না। আগেরটা হচ্ছে জুটন, পাট এবং কটন মিলে জুটন তৈরি করেছেন সিদ্দিকুল্লাহ, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেব। আর পরের প্রশ্ন হচ্ছে যে পচনশীল পলিমার ব্যাগ, মানে আমরা তো পলিথিন শপিং ব্যাগ ইউজ করি, এটা কিন্তু মাটিতে মানে যতদিনই থাকুক না কেন এটা পচে না, মাটির সঙ্গে মিশে না, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এইবার মোবারক আহমদ খান তিনি পাট থেকে এমন ধরনের একটি ব্যাগ তৈরি করলেন যেটা মানে ইউজ করা, ক্যারি করা অত্যন্ত সহজ, এবং এটি যখন আমরা ফেলে দিব তখন এটি মাটির সঙ্গে পচে মিশে যাবে এবং এটি পরিবেশ বান্ধব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পচনশীল পলিমার ব্যাগ তৈরি করেছিলেন মোবারক আহমেদ খান। একটা মোবারক আহমদ খান আর একটা সিদ্দিকুল্লাহ, দুটি আলাদা বিষয়, তবে পাট রিলেটেড। মনে রাখবেন, কনফিউজড হবেন, ভুল হবে, সচেতনতার সঙ্গে মনে রাখতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরপর কয়েকটি প্রশ্ন রেখেছি, খুবই রেলিভেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য? 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা এত সহজ ছিল না। ব্যাপারটা এরকম না যে সরকার এমনি এমনি এই ঢাকাবাসীকে বা বাংলাদেশের এই অঞ্চলের মানুষকে ভালোবেসে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে, ব্যাপারটা এরকম নয়। অনেক প্রচেষ্টা, অনেক সংগ্রাম, অনেক তদবিরের ফলে পাকিস্তান সরকার 1921 সালে নাথান কমিশনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। তো যে মানুষটার অবদান অনেক বেশি তিনি হচ্ছেন স্যার সলিমুল্লাহ। যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন তারা কি ডক্টর সলিমুল্লাহর জন্য, স্যার সলিমুল্লাহর জন্য কি মানে কোনো ভালোবাসা আপনাদের মনে কাজ করে? ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, তো যার কারণে ঢাকা ইউনিভার্সিটি, তার কথা কি আপনাদের মনে হয়েছে? মনে হয়? ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, কেউ আছেন নাকি ক্লাসে?
একটু জানাবেন যে সলিমুল্লাহকে আপনার মনে পড়ে কিনা, নাকি যারা ঢাকা ইউনিভার্সিটিতে বিরোধিতা করেছিল তাদেরকে বেশি ভালোবাসেন। আবার রাজশাহী ইউনিভার্সিটিতে যদি কেউ পড়ে থাকেন, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছেন অথচ মাদার বক্স সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, মাদার বক্স একজন মানুষের নাম, তার সম্পর্কে আপনার ধারণা নেই, আপনি তাহলে আসলে অকৃতজ্ঞ মানুষ। রাজশাহী ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পেছনে যে মানুষটির মানে অনবদ্য অবদান, তিনি হচ্ছেন মাদার বক্স। আবার ঢাকা ইউনিভার্সিটির জন্য স্যার সলিমুল্লাহ, এরকম বিভিন্ন ইউনিভার্সিটির পেছনে এক একজন মানুষের অবদান আছে। পরেরটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? ভিসি। ঢাকা ইউনিভার্সিটি 1921 সালে যে প্রতিষ্ঠিত হলো, সাথে সাথে এদেশের মানুষ কেউ ভিসি হননি, সে যোগ্যতা হয়তো ছিল না। এবার ভিসি হয়েছিলেন পিজে হার্টস। মনে রাখবেন ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে এই প্রশ্নটা আসবে। ব্যাপারটা এমন না যে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে খালি অ্যাডমিশন টেস্টেই প্রশ্ন আসবে। ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার বড় একটা অংশ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অবশ্যই আপনাকে ভালো ধারণা রাখতে হবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পিজে হার্টস, ঠিক আছে, মনে রাখবেন। এবার যদি আমি বলি ঢাকা ইউনিভার্সিটির প্রথম মুসলিম উপাচার্য কে ছিলেন? ডিইউ এর প্রথম মুসলিম উপাচার্য কে ছিলেন? একটু আনসার দেন তো। ঢাকা ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ছিলেন পিজে হার্টস, আর প্রথম মুসলিম উপাচার্য কে ছিলেন এটাও প্রশ্ন আসে। আমি বলছি না, কমেন্টের দিকে নজর রাখছি, আপনারা জানান কে ছিলেন। 1952 এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় 1921 সালের ভিসির কথা আমরা জানলাম। প্রশ্ন রেখেছি যে প্রথম মুসলিম উপাচার্য কে ছিলেন? এ এফ রহমান নুসরাত জাহান বলেছেন, খুবই চমৎকার। এ এফ রহমান, উত্তরটা হচ্ছে এ এফ রহমান ছিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রথম উপমহাদেশীয় বা প্রথম মুসলিম উপাচার্য। এবার যদি আপনাকে জিজ্ঞেস করি এ এফ রহমানের এ এফ এর পূর্ণরূপ কি, পারবেন নাকি? এ এফ রহমান স্যার, এ এফ রহমানের এ এফ রহমান, এই এ এফ মানে কি এটা একটু জানান। পরের প্রশ্ন, 1952 সালে যখন ভাষা আন্দোলন হচ্ছে, ভাষা আন্দোলন চরম পর্যায়ে, তখন ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য কে ছিলেন? আনসার হচ্ছে সৈয়দ মোয়াজ্জেম হোসেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন 52 সালের ভাষা আন্দোলনের সময় ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে আরো একটি প্রশ্ন জেনে নিব, ঢাকা ইউনিভার্সিটির প্রথম ছাত্রী কে ছিলেন? দেখেন 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠিত হচ্ছে, তখনও আমাদের দেশে নারী শিক্ষার চরম নারী শিক্ষা মেনে নেওয়ার মতো মানসিকতা তখনও আমাদের দেশের মানুষের তৈরি হয়নি। সো ওই সময় যারা ঢাকা ইউনিভার্সিটিতে যে নারীরা, যে মেয়েরা ভর্তি হয়েছিলেন, তারা কিন্তু ইতিহাসের সাক্ষী তারা। লীলা নাগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। এবার যদি বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী কে, তাহলে কি আনসার দিবেন? তাহলে আনসারটা হবে ফজিলাতুন্নেসা। মনে রাখবেন তথ্যগুলো। আহমেদ ফজলুর রহমান, নামটা চলে গেল, আমি দেখতে পেলাম না। এ এফ রহমান সম্পর্কে বিস্তারিত জানেন, খুবই ভালো লাগলো। হ্যাঁ, এ এফ মানে আহমেদ ফজলুর রহমান, এ এফ রহমান সংক্ষেপে। তাহলে এই প্রশ্নটা ভালো করে মনে রাখি, ঢাকা ইউনিভার্সিটির প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ, আর প্রথম মুসলিম ছাত্রী ছিলেন ফজিলাতুন্নেসা জোহা। পরের প্রশ্নে যাব, বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? বাংলাদেশের প্রাণী সম্পদ থেকে একটি প্রশ্ন। বিশ্ববাজারে বাংলাদেশের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে, তাদের চামড়া অত্যন্ত উন্নত মানের, যদিও আমাদের চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে। আমি পরপর কয়েকটা কোরবানির ঈদে দেখেছি আমাদের সহ আমাদের এলাকার সকল পশুর চামড়া মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, পুঁতে রাখতে বাধ্য হয়েছে মানুষ, কারণ চামড়ার দাম নাই। 5 টাকা 10 টাকা পিস
চামড়া কিনে যারা মানে সিজনাল ব্যবসায়ী ফড়িয়া যাদেরই বলে, এরা কিনে নিয়ে গিয়ে মূল যে ব্যবসায়িক কেন্দ্র চামড়ার যে কেন্দ্রগুলো সেখানে বিক্রি করতে না পেরে তারা মানে চরম হয়রান হন, এই জন্য আর চামড়া কিনেন না। তো আমাদের বিগত আওয়ামী লীগ সরকারের যতগুলো অ্যাচিভমেন্ট আছে তার মধ্যে অন্যতম অ্যাচিভমেন্ট হচ্ছে বাংলাদেশের চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়া। তারা বাংলাদেশের চিহ্ন শিল্পকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশে কাগজ শিল্প ধ্বংস, বাংলাদেশের চামড়া শিল্প ধ্বংস। তো সর্বশেষ ধ্বংসপ্রাপ্ত সেক্টর হচ্ছে চামড়া শিল্প। তো এখন কদর নাই, কিন্তু একসময় কদর ছিল, এবং যেটির নাম হচ্ছে কুষ্টিয়া গ্রেড। ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়ার অত্যন্ত মানে মূল্য ছিল, কদর ছিল, যেটাকে বলা হয় কুষ্টিয়া গ্রেড। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রথম কোথায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়? প্রথম কোথায়? বাংলাদেশের একটি দ্বীপ রাঙামালি ভোলা রাজীবপুর সন্দ্বীপ। সাবমেরিন কেবল মানে কি? সমুদ্রের তলদেশ দিয়ে, এটা মনে করেন সমুদ্র, এই সমুদ্রের তলদেশ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে, এটা হচ্ছে বিদ্যুৎ, এটা হচ্ছে আমরা ধরে নিই যে এটা হচ্ছে বিদ্যুতের খুঁটি, হ্যাঁ বিদ্যুৎ লাইন, এটা বিদ্যুতের খুঁটি মনে করেন এরকম। তো এইখান থেকে সমুদ্রের তলদেশে পাইপ লাইনের মাধ্যমে যখন বিদ্যুৎ প্রদান করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সাবমেরিন কেবলের মাধ্যমে মানে বিদ্যুৎ সংযোগ। ঠিক আছে, এটি সাধারণত বিচ্ছিন্ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপে করা হয়, এবং এটি করা হয়েছিল 2018 সালে সন্দ্বীপে। কত সালে? 2018 সালে। 2018 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশের সর্বপ্রথম সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়। পরের প্রশ্নে যাব, বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? গ্যাস, কয়লা, তেল নাকি হাইড্রোজেন? বাংলাদেশে বিদ্যুৎ এটা সবচেয়ে বেশি উৎপাদন করা হয় কোন জ্বালানি পুড়িয়ে? এটাই প্রশ্ন। হ্যাঁ, উত্তর হচ্ছে গ্যাস। গ্যাস পুড়িয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। এছাড়া কয়লা মানে জ্বালানি হিসেবে ব্যবহার করেও বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তবে সেটি গ্যাসের তুলনায় অনেক কম। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন এটি। প্রশ্ন হচ্ছে দ্য পলিটিক্স গ্রন্থের লেখক কে? দ্য পলিটিক্স খুবই বিখ্যাত একটা বই, এবং আমি বলবো এটি একটি কোটি টাকা দামের প্রশ্ন, কারণ সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, বার্টন রাসেল, রুশো, এরকম যারা বিখ্যাত সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, ফিলোসোফার আছেন, তাদের বিখ্যাত বইগুলো সম্পর্কে, বিখ্যাত উক্তিগুলো সম্পর্কে আপনাকে মনে রাখতেই হবে। আবার আরও জোর দিয়ে বলবো, যারা এরকম বিখ্যাত দার্শনিক, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন, তাদের বই, বিভিন্ন কোটেশন অবশ্যই আপনাকে আয়ত্তে রাখতে হবে ভালো একটি চাকরির জন্য। তাহলে দ্য পলিটিক্স এই বইটির লেখককে? অ্যান্সার হচ্ছে অ্যারিস্টটল। দ্য পলিটিক্স অ্যারিস্টটল। এছাড়া প্লেটো, সক্রেটিস, ম্যাকিয়াভেলি তাদেরও কিন্তু এরকম বিখ্যাত কিছু বই আছে যেগুলো সম্পর্কে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে যেহেতু আজকে আমার এই মুহূর্তে প্রশ্নের নাম্বার আমি বোর্ডে দেখতে পাচ্ছি 385, তার মানে বোঝা যাচ্ছে যে ক্লাস শেষ করে ফেলেছি। আমি সফলভাবে আজকের 35টি প্রশ্ন আপনাকে সমাধান দিয়েছি, পর্যাপ্ত এবং প্রয়োজনীয় ব্যাখ্যা সহ। এবার আপনার দায়িত্ব এগুলো খুব সুন্দর করে আয়ত্ত করে নিজেকে গুছিয়ে নেওয়া, নিজেকে যুদ্ধের জন্য অনেক শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করা। কি যুদ্ধ? চাকরির যুদ্ধ। চাকরির যুদ্ধ, এত অসম যুদ্ধ বাংলাদেশে, যেখানে আপনি যদি অলরেডি নেমে থাকেন তাহলে বুঝতে পারবেন যুদ্ধটা কত অসম, কত প্রতিযোগিতাপূর্ণ। আর যদি শুরু করেন তাহলে আপনি আন্দাজ করতে পারছেন না, কয়েকটি পরীক্ষা দিন তাহলেই বুঝতে পারবেন কত বেশি প্রতিযোগিতা। সো এই প্রতিযোগিতায়, এই যুদ্ধে নিজেকে এগিয়ে রাখতে হলে প্রয়োজন সঠিক দিক নির্দেশনার, প্রয়োজন সঠিক গাইডলাইনের। ইংলিশ মজা জব আমরা সে কাজটি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ডে বাই ডে এক একটা প্রশ্ন কালেক্ট করছি, ব্যাখ্যা সহ আপনাকে সমাধান দিচ্ছি। আপনি এই যে ফ্রি কোর্স বলে যদি অবহেলা করেন, ইজিলি পেয়ে যাচ্ছেন বলে যদি অবহেলা করেন, তাহলে আপনি ক্ষতির মধ্যে পড়বেন, নিজেকে
ক্ষতির মধ্যে ফেলবেন। তাহলে এটা করা যাবে না। আমাদের দিক নির্দেশনা অনুযায়ী সুন্দর করে এগুলো আয়ত্ত করেন, পড়ে ফেলেন, ইনশাল্লাহ একটা মানে সুন্দর চাকরি, একটা মানসম্মত চাকরি আপনার অবশ্যই আপনি অর্জন করতে পারবেন। আপনার জন্য সেই দোয়া এবং শুভ কামনা রেখে আমি শাহিন স্যার আজকে এ পর্যন্ত বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।